আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা তোমরা ধারণা করতে পারছো। রসায়ন বিজ্ঞানের তোমাদের কার্বনিয়াম আয়ন এবং কার্বোক্যাটায়নের উপর যে কনফিউশন তৈরি হয় সেটি আজকে দূর করে দিচ্ছি। তোমরা লক্ষ্য করো যে কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন, কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন, এই কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন এই বিষয়টি খুব সহজ। আয়ন, তোমরা জানো আয়ন দুই প্রকার, ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন। ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নগুলোকে বলে ক্যাটায়ন, আর ঋণাত্মক চার্জ বিশিষ্ট যে আয়নগুলো সেগুলোকে বলা হয় অ্যানায়ন। তো এই ক্যাটায়ন এবং অ্যানায়ন, কার্বনের যদি ধনাত্মক চার্জ যুক্ত হয় সেটা হবে কার্বোক্যাটায়ন, আর কার্বনের উপর যদি ঋণাত্মক চার্জ থাকে তাহলে সেটা হবে এটা কার্বনের উপর ধনাত্মক চার্জ, আর একটি কার্বনের উপর ঋণাত্মক চার্জ দিলাম। এই কার্বনের উপর যদি ধনাত্মক চার্জ হয় সেটাকে বলবো আমরা কার্বোক্যাটায়ন, আর কার্বনের উপর যদি ঋণাত্মক চার্জ দিই তাহলে সেটা হবে কার্বোনায়ন বা কার্বোনায়ন। একটা হচ্ছে ঋণাত্মক আর একটা হচ্ছে ধনাত্মক। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়নের সংজ্ঞাটা একটু লক্ষ্য করো যে জৈব যৌগের সমযোজী বন্ধনে বিষম বিভাজনের ফলে সৃষ্ট ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু বিশিষ্ট আয়নকে কার্বন আয়ন বা কার্বোক্যাটায়ন বলা হয়। প্রথম শর্ত হচ্ছে জৈব যৌগের হতে হবে, দ্বিতীয়ত হচ্ছে সমযোজী বন্ধন থাকতে হবে। প্রথমটা বললাম আমরা যে জৈব যৌগ হতে হবে, দ্বিতীয় ধাপটা হচ্ছে সমযোজী হতে হবে, আর তৃতীয় হচ্ছে বিষম বিভাজন থাকতে হবে, আর ধনাত্মক চার্জযুক্ত কার্বন হতে হবে। তাহলে শর্ত হচ্ছে প্রথমে হবে জৈব যৌগ, আর দ্বিতীয় শর্তটা হচ্ছে যে সমযোজী বন্ধন, আর তৃতীয়টা হচ্ছে বিষম বিভাজন হতে হবে, আর চতুর্থ শর্ত হচ্ছে যে ধনাত্মক চার্জ বিশিষ্ট হতে হবে। তো আমরা সমযোজী বন্ধন জানি যে যে বন্ধন মধ্যে অধাতুর মধ্যে যে বন্ধনগুলো যুক্ত হয় সেগুলো হচ্ছে সমযোজী বন্ধন। তো আমরা একটি সমযোজী বন্ধনের এক্সাম্পল প্রয়োগ করি। তো আমরা দিই কার্বনের CH3 দিলাম, CH3 আরেকটি আমরা যৌগ দিই, আরেকটি অণু দিলাম। দেখো এখানকার যে এই অণুর মধ্যে যতগুলো পরমাণু রয়েছে সবগুলো অধাতু, আর অধাতুর মধ্যে যে বন্ধন সেগুলো হচ্ছে সমযোজী বন্ধন। আর এইটি হচ্ছে জৈব যৌগ, কার্বন এবং হাইড্রোজেন ঘটিত যৌগগুলোকে বলা হয় জৈব যৌগ। এক হচ্ছে জৈব যৌগ, অপরপক্ষে হচ্ছে সমযোজী বন্ধন আছে। এবার বিষম বিভাজনের ফলে, এবার বিভাজনটা আমরা কিভাবে করব? দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করো, এইখানে যে আমরা হাতটা দেখতে পাচ্ছি অর্থাৎ বন্ধনটা, এই বন্ধনটাকে আমরা যদি এইভাবে বড় করে দেখাই তাহলে এই যে কার্বন এবং ক্লোরিন এখানে দুইটি পরমাণু শেয়ার করছে। যেহেতু সমযোজী বন্ধন তাহলে দুইটি পরমাণু কি করছে? শেয়ার করছে। এই দুই পরমাণুর মধ্যে এই কার্বন মৌল এবং ক্লোরিন এই দুইটার মধ্যে সবচেয়ে ঋণাত্মক কে, এটা আমরা এবার লক্ষ্য করব। আমরা জানি পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে যদি যাওয়া যায়, একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা কি হয়? বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখব যে কার্বনের পারমাণবিক সংখ্যা 6, অপরপক্ষে ক্লোরিনের হচ্ছে কত? 17। তাহলে অবশ্যই ক্লোরিনটা হচ্ছে কার্বনের ডানে অবস্থিত। যদি ক্লোরিনটা কার্বনের ডানে অবস্থিত হয় তাহলে আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। তাহলে কার্বন অপেক্ষা কে তড়িৎ ঋণাত্মক? ক্লোরিন। তাহলে ক্লোরিন যদি কার্বন অপেক্ষা বেশি তড়িৎ ঋণাত্মক হয়, আমরা জানি যে মৌলগুলো বেশি তড়িৎ ঋণাত্মক সেই মৌলগুলোর দিকে ইলেকট্রন ধাপিত হয়। তাহলে এই বিক্রিয়াটার মধ্যে এখানে ক্লোরিন এবং কার্বন, কার দিকে ইলেকট্রন যাবে?
যেহেতু তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি কে ক্লোরিন, তাহলে ক্লোরিনের দিকে ইলেকট্রনগুলো কি হবে ধাবিত হবে। তাহলে এই যে ইলেকট্রনগুলো যে শেয়ার করছিল সেই শেয়ারকৃত ইলেকট্রনগুলো দৌড়ে ছুটে যাবে কার দিকে ক্লোরিনের দিকে। তাহলে আমরা এই বিক্রিয়াটাকে বিষম বিভাজনের মাধ্যমে লিখতে পারি। উপরে দিব বিষম বিভাজন। বিষম বিভাজনের ফলে তৈরি হবে CH3 এটা ঠিক থাকলো। দেখো এখানে একটি জিনিস, এই যে ক্লোরিনের দিকে এখানকার যে ইলেকট্রন শেয়ারকৃত ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনটা এই কার্বনযুক্ত পরমাণুর সাথে ঋণাত্মক মৌল যুক্ত হওয়ার ফলে, কার্বন অপেক্ষা বেশি ঋণাত্মক মৌল যুক্ত হওয়ার ফলে এই ইলেকট্রনগুলো সর্বাধিক বেশি ঋণাত্মক মৌলের দিকে ধাবিত হয়। ফলে এখান থেকে যে ইলেকট্রনটা কার্বন ত্যাগ করে অর্থাৎ হারিয়ে ফেলে, এর কারণে কার্বন হয়ে যায় প্লাস বা ধনাত্মক আয়ন যুক্ত হয়ে যায়। অপরপক্ষে এই ক্লোরিনটা হয়ে যায় ঋণাত্মক আয়ন যুক্ত, কারণ এ বেশি তড়িৎ ঋণাত্মক, এর দিকে ইলেকট্রনগুলো চলে গেছে, এজন্য এটা হচ্ছে ঋণাত্মক আয়ন তৈরি হয়েছে, এখানে ধনাত্মক আয়ন তৈরি হয়েছে। এই যে ধনাত্মক আয়ন তৈরি হলো কার্বনের, এটাই হচ্ছে কার্বোক্যাটায়ন। কেন হলো? সে ত্যাগ করলো। আর কেউ যদি ধনী হয় তারাই তো ত্যাগ করে, যারা ত্যাগ করে তারা মূলত ধনী মানে ধনাত্মক, তারা ধনী বিধায় তারা ত্যাগ করছে। তুলনামূলকভাবে গরিবকে, যারা বেশি ঋণগ্রস্ত তাদেরকেই ত্যাগ করে। এই দিক থেকে আমরা লক্ষ্য করলাম যে কার্বন আয়ন তৈরি হয়ে গেল। এবার এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, অর্থাৎ এটাকে বলা হয় টারশিয়ারি। আমরা যদি লক্ষ্য করি টারশিয়ারি কার্বনিয়াম আয়ন এটা আমরা তৈরি করলাম। এবার যদি আমরা আরেকটি দেই CH3 এবং H ক্লোরিন দিলাম, এটা হবে বিষম বিভাজনের ফলে CH3 প্লাস তাহলে এখানে আমরা প্রথমেরটা পেলাম আমরা 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, এটা পেলাম হচ্ছে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। এই 2 ডিগ্রি এবং 3 ডিগ্রিগুলো আমরা কিভাবে চিনব? এই যৌগটাকে দেখো তোমরা লক্ষ্য করো, এই যে CH3 এটাকে বলে মিথাইল মূলক বা অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক, এই অ্যালকাইল মূলক যতটি হবে তত ডিগ্রি, অর্থাৎ অ্যালকাইল মূলক আছে 1টা 2টা 3টে, এই জন্য 3 ডিগ্রি অ্যালকোহল বলছি। অ্যালকাইল মূলক আছে 1টা 2টে 2 ডিগ্রি অ্যালকোহল। একটা অ্যালকাইল মূলক যদি একটা থাকে তাহলে কি হবে 1 ডিগ্রি অ্যালকোহল হবে। যেমন আমরা দেই এবার 1 ডিগ্রি অ্যালকোহল CH3, 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে আমরা দিচ্ছি ক্লোরিন রাখলাম, বিষম বিভাজন হবে। তাহলে আমাদের হলো 1 ডিগ্রি অ্যালকোহল, হাইড্রোজেন পরমাণু থাকবে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা বিষম বিভাজনের ফলে 1 ডিগ্রি অ্যালকোহল এখানে ব্যবহার করছি। 1 ডিগ্রি অ্যালকোহলের বিষম বিভাজন হয়েছে এবং ধনাত্মক কার্বন পরমাণু তৈরি হচ্ছে। এবার যদি আমরা 0 ডিগ্রি দেই, 0 ডিগ্রি অ্যালকোহলের 0 ডিগ্রি অ্যালকাইল মূলকের ক্ষেত্রে কি হবে? অর্থাৎ কার্বনিয়াম আয়নের ক্ষেত্রে কার্বন চারদিকে 4টি হাইড্রোজেন থাকলে এখানে কোনো মিথাইল মূলক থাকতেছে না, ফলে এটা হবে বিষম বিভাজনের ফলে তৈরি হবে হাইড্রোজেন 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 একটা একটা করে আছে এবং কার্বন প্লাস, আর এদিকে থাকবে ক্লোরিন। দেখো আমরা
তৈরি করলাম 3 ডিগ্রি কার্বনিয়াম আয়নের ক্ষেত্রে, 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন এর ক্ষেত্রে কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বনিয়াম আয়নের ক্ষেত্রে কার্বোক্যাটায়ন এবং 0 ডিগ্রি কার্বনিয়াম আয়নের ক্ষেত্রে কার্বোক্যাটায়ন আমরা তৈরি করে দেখলাম। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এবার কার্বনিয়াম আয়নের ডিগ্রিটা তো আমরা বুঝতে পারছি নাকি, যে 3টি যদি অ্যালকাইল মূলক থাকে তাহলে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, যদি 2টি অ্যালকাইল মূলক থাকে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, যদি 1টি থাকে তাহলে 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, আর যদি না থাকে অ্যালকাইল মূলক তাহলে 0 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। তো এই যে অ্যালকাইল মূলক, এই অ্যালকাইল মূলককে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি। যেমন আমরা এই অ্যালকাইল মূলকের জায়গায় আমরা লিখতে পারবো আর ব্যবহার করতে পারবো। তাহলে এই সংকেতটাকে আমরা কিভাবে লিখতে পারবো? তাহলে এখানে লিখতে পারবো এইভাবে আর সি আর, তারপরে আর, এভাবে আমরা লিখতে পারি, আর ব্যবহার করতে পারবো আমরা। অর্থাৎ তাহলে কি বুঝলাম? অ্যালকাইল মূলক CH3 এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারবো আর। তাহলে এবার আমরা কার্বনিয়াম আয়নের পরে কার্বনায়ন সম্পর্কে একটু জানবো। তো আমরা কার্বনায়ন সম্পর্কে এবার আলোচনা করব। তো আমরা এবার কার্বনায়ন সম্পর্কে আলোচনা করব। দেখো যে জৈব যৌগের সমযোজী বন্ধনের বিষম বিভাজনের ফলে সৃষ্ট, কিসের ফলে? বিষম বিভাজনের ফলে, জৈব যৌগের সমযোজী বন্ধনের বিষম বিভাজনের ফলে সৃষ্ট ঋণাত্মক চার্জযুক্ত, কি হবে এবার? ঋণাত্মক চার্জযুক্ত হতে হবে। একটা হচ্ছে চার্জ হবে ঋণাত্মক, সমযোজী বন্ধন হবে, বিষম বিভাজন হবে, ফলে কার্বনায়ন তৈরি হবে, নাহলে হবে না। তাহলে আমরা এবার লক্ষ্য করব যে ঋণাত্মক চার্জযুক্ত কার্বন তৈরি হচ্ছে কিনা। আগের উদাহরণগুলো যদি আমরা দিই তাহলে আরও সহজ হবে বুঝতে, যে আমরা আগের উদাহরণগুলো পেশ করি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। যেমন আমরা প্রথম উদাহরণটা দিয়েছিলাম, অর্থাৎ টারশিয়ারি এর ক্ষেত্রে আমরা এক্সাম্পল দিয়েছিলাম 3 ডিগ্রি কার্বনায়নের ক্ষেত্রে আমরা উদাহরণ দিয়েছিলাম। এবার 3 ডিগ্রি অর্থাৎ অ্যালকাইল মূলক, 3 ডিগ্রি অ্যালকাইল মূলকের উদাহরণে আবার পেশ করব। কিন্তু তখন দিয়েছিলাম আমরা এখানে ক্লোরিন। এবার আমরা কি দিব? আমরা ক্লোরিনে ব্যবহার করব না অন্য কিছু ব্যবহার করব? দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের কার্বনায়ন তৈরি হবে ঋণাত্মক কার্বনযুক্ত। তাহলে কখন ঋণাত্মক হয় বলো দেখি? যদি ইলেকট্রনকে গ্রহণ করে তাহলে কি হবে? ঋণাত্মক হবে। তাহলে ইলেকট্রন কখন গ্রহণ করবে? ধরো এইদিকে একটি, এদিকে আছে 16 বছরের একটি যুবক, হ্যাঁ, আর এদিকে আছে 8 বছরের একটি শিশু। এখন কার শক্তি বেশি বলো? 16 বছরের যুবকের শক্তি বেশি না? তাহলে যদি আমরা দুইজনকে আমরা কি করতে দেই, দুজনের মধ্যে মোকাবিলা করতে দেই, মারামারি করতে বলি আর তাদেরকে আঘাত প্রতিঘাত করতে বলি, তাহলে অবশ্যই 16 বছরের যুবকটি জিতবে, তার দিকেই সব কিছু যাবে, সে সবগুলো একে ছিন্ন ভিন্ন করে ফেলতে পারবে না? অবশ্যই পারবে, এর শক্তি বেশি, তাহলে এ তো সবগুলোকে টেনে নেবে তার দলের দিকে, এবং এর ক্ষমতাও এর বেশি। তাহলে এর ক্ষমতা বেশি, এর দিকে টানার ক্ষমতা বেশি। এবার যদি এই দিকে আমি একজন 18 বছরের বা 20 বছরের যুবককে ফিট করি, তাহলে তুলনামূলকভাবে দেখো এর দিকেই সব কিছু চলে আসবে, অর্থাৎ ক্ষমতাটা এর বেশি হবে। হবে কি না? হবে। তাহলে দেখো একই জিনিস ছিল, কিছুক্ষণ আগে 16 বছরের যুবকে এখানে ছিল, তখন সে শিশুর সঙ্গে পেরে উঠছিল, হ্যাঁ। এবার দেখো 18 বছর যুবকের সাথে সে পারছে না, কারণ এর শক্তিটা ওর চেয়ে বেশি, এর দিকে এবার ধাবিত হচ্ছে। তো অনুরূপভাবে কার্বন কিছুক্ষণ আগে ছিল একই গঠনের ক্ষেত্রে, এখানে ক্লোরিন দেওয়ার ক্ষেত্রে কার্বনের যে শেয়ারকৃত ইলেকট্রনটা ঋণাত্মক ক্লোরিনের দিকে গিয়েছিল, তখন কার্বনটা হয়েছিল শিশুর মতো। আর কার্বনটা এবং ক্লোরিনের মধ্যে দেখা যাচ্ছে এ 16 বছরের যুবক আর এ হচ্ছে
8 বছরের শিশু ছিল, এই ক্লোরিনের তুলনায় বেশি ঋণাত্মক হওয়ার কারণে তার দিকে ধাবিত হচ্ছিল ইলেকট্রনগুলো, ফলে সে প্লাস হয়ে গেছিল, ত্যাগ করে দিয়েছিল, আর সে মাইনাস হয়ে গেছিল। এবার যদি আমরা ওই একই কার্বন একই জায়গায় থাকবে, কার্বন ঠিক ওই পজিশনেই থাক, এবার আমরা শুধু মৌলের পরিবর্তন করে দিব। যদি এখানে দেখা যাচ্ছে যে 16 বছরের ছিল, এবার কার্বনটা যদি 18 বছরের যুবক হয় আর এখানে 16 বছরের কাউকে ফিট করি, সেটা ক্লোরিন না দিয়ে আমরা যদি কার্বনের চেয়ে তুলনামূলকভাবে তড়িৎ ধনাত্মক, আমরা বলছিলাম পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, তাহলে কার্বন আর ক্লোরিন, ক্লোরিন হচ্ছে 17 নম্বর গ্রুপের মৌল আর কার্বন হচ্ছে তোমার 13 বা তোমার হচ্ছে 6, তাহলে কার্বন হচ্ছে তোমার 13-14 নম্বর গ্রুপের যদি মৌল হয়ে থাকে, তুলনামূলকভাবে সে বেশি কি হবে, ক্লোরিন তড়িৎ ঋণাত্মক। আর কার্বনের এই দিকের মৌলগুলো অর্থাৎ কার্বনের বামে যারা, তারা হবে তুলনামূলকভাবে বেশি ধনাত্মক হবে কিনা হবে। যদি হাইড্রোজেনেই ধরি আমরা, যদি হাইড্রোজেনকেই দিই, তাহলে কার্বনের চেয়ে বেশি ধনাত্মক তুলনামূলকভাবে, আর কার্বনটা বেশি ঋণাত্মক। তাহলে কার্বন যদি বেশি ঋণাত্মক হয়, এই দুইটার মধ্যে যদি আমরা তুলনা করি, তাহলে এই দুইটার মধ্যে যে ইলেকট্রনগুলো এই তড়িৎ ঋণাত্মকতা এই বেশি হওয়ার কারণে এর দিকে যাবে, আর এই দুইজনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কার্বনের বেশি, ফলে এখানকার শেয়ারকৃত ইলেকট্রন দুইটা যাবে কার্বনের দিকে, তাই নয় কি? তাই তো, যখন সে ত্যাগ করবে তখন প্লাস হয়ে যাবে, যখন সে গ্রহণ করবে ইলেকট্রন দুটো তখন সে মাইনাস হয়ে যাবে। ঠিক কাহিনীটা এখানে, যে কার্বনের চেয়ে যদি কম ঋণাত্মক মৌলকে আমরা এখানে স্থাপন করি, ধরি কার্বনের চেয়ে কম ঋণাত্মক মৌল একটা দিলাম আমরা এক্স বা অন্য কিছু, ধরো এ বি সি ডি যাই বলি না কেন, অথবা ধরলাম আমরা কার্বনের চেয়ে সবচেয়ে তড়িৎ, কার্বনের চেয়ে তুলনামূলকভাবে তড়িৎ ধনাত্মক মৌল অর্থাৎ তড়িৎ ঋণাত্মক মৌল কার্বনকে না দিয়ে, ক্লোরিনকে না দিয়ে আমরা হাইড্রোজেনকে যদি ফিট করি, তাহলে এইখানকার শেয়ারকৃত ইলেকট্রনগুলো কোথায় যাবে? যেহেতু হাইড্রোজেনের চেয়ে কার্বন বেশি কি তড়িৎ ঋণাত্মক, তাহলে কোন দিকে দিব আমরা? তাহলে এখানকার ইলেকট্রন যুগল যাবে কার্বনের দিকে ধাবিত হবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে কার্বনের বিষম বিভাজনের ফলে কার্বনের, এখানে টারশিয়ারিটা ঠিক থাকবে, আমরা এটা ঠিক রাখবো। এই যে কার্বন দুটা ইলেকট্রন তুলনামূলকভাবে হাইড্রোজেনের চেয়ে বেশি ঋণাত্মক হওয়ার কারণে, হাইড্রোজেনটা হলো ধনাত্মক আর কার্বনটা হবে ঋণাত্মক, কারণ সে তার দিকে ইলেকট্রনগুলোকে টেনে নিছে, এই জন্য সে হবে ঋণাত্মক। তাহলে এটা কয় ডিগ্রির ক্ষেত্রে? এটা হচ্ছে 3 ডিগ্রির ক্ষেত্রে। এবার যদি আমরা 2 ডিগ্রি দেই অনুরূপভাবে, তাহলে আমরা 2টি অ্যালকাইল মূলক দিব, এবং এই 2টি অ্যালকাইল মূলক দিলাম, দেওয়ার ফলে দেখা যাচ্ছে CH3 তাহলে ঋণাত্মক প্লাস হাইড্রোজেন আয়ন। অনুরূপভাবে এটা 2 ডিগ্রির জন্য হলো। এবার 1 ডিগ্রির জন্য দিলে আমরা 1টি অ্যালকাইল মূলক দিব, আর বাকিগুলোতে হাইড্রোজেন দিব, তাহলে আমরা বিষম বিভাজনের ক্ষেত্রে সি একটি হাইড্রোজেন দিলাম, এখানে ঋণাত্মক করে দিব এবং হাইড্রোজেন আয়ন দিলে, এটা 1 ডিগ্রির জন্য। যদি বলা হয় যে কার্বন আয়নের ক্ষেত্রে সক্রিয়তার ক্রম তুলনা করো, তাহলে কার্বন আয়নের ক্ষেত্রে সক্রিয়তার ক্রম হবে 1 ডিগ্রি, তারপর হবে 2 ডিগ্রি, তারপর হবে 3 ডিগ্রি। এটা হলো তোমার কার্বনিয়াম আয়নের সক্রিয়তার ক্রম। প্রিয় স্টুডেন্ট, আজকে এই